বন্ধ হলো থাইরয়েডের ওষুধ, দুটো করে সুগারের ওষুধ, আর একটা করে কোলেস্টেরলের ওষুধ, আর কমলো প্রেশারের ওষুধের ডোজ। আগে থাইরয়েডের ওষুধ খেতেন 25 পাওয়ারের। 2023 সালের আগস্ট মাস থেকে কোনো থাইরয়েডের ওষুধ খেতে হয় না ওনাকে। এখন বন্ধ, সুগার বন্ধ। হ্যাঁ, আর আগস্ট থেকে আর কোলেস্টেরল এখন বন্ধ। হ্যাঁ, কোলেস্টেরল বন্ধ। আর এখন উনি থাইরয়েড পরীক্ষা করে নিয়ে এসছেন, TSH ওষুধ বন্ধ করার পরে আছে 0.391, তাই তো? হ্যাঁ, ভালো লাগছে? হ্যাঁ, আমার সঙ্গে আছেন আজকে কুচবিহারের মেখলিগঞ্জের কি নাম, খাদিজা খাতুন। কোথায় বাড়ি? মেখলিগঞ্জ। মেখলিগঞ্জে? হ্যাঁ, প্রপার টাউন নাই? প্রপার টাউনে মেখলিগঞ্জ 5 নম্বর ওয়ার্ড। গেছি মেখলিগঞ্জ, আমি খুব ভালো জায়গা। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আপনার সুগার ছিল 8 বছরের? 8 বছর থেকে সুগার ছিল। আর কি কি সমস্যা ছিল সে সময়? সুগার, প্রেসার আর কোলেস্টেরলটা খুব হাই ছিল। তো এর নিয়ে কি সমস্যা ছিল? থাইরয়েড ছিল। হ্যাঁ। আর কি সমস্যা ছিল তার সঙ্গে? দুর্বলতা ছিল? হ্যাঁ, দুর্বলতা ছিল। হাঁটাহাঁটি খুব অসুবিধা হতো। মানে এই যে ঘুম ঘুম ভাব, মানে এনার্জি একদম ছিল না। এনার্জি একদম ছিল না? আর ঘুম ঘুম ভাব ছিল? খিদে লাগতো? খিদে লাগতো খুব। খিদে খুব লাগতো? তো আমার নিয়ম আপনি তো আমার কাছে না এসেই তো সব করে দিলেন, কমিয়ে দিলেন। আপনার ওই শুধু ভিডিও দেখে, তাই তো? ভিডিও দেখে একদম সবকিছু নরমালে। ও, তা আমার নিয়মটা কবে থেকে ফলো করছেন আপনি? আমি 2023 এর আগস্ট মাস থেকে শুরু করছি। আমার তখন প্রথম শুরু করলাম আপনার ভিডিও দেখে। আমার ফাস্টিং ছিল 185। ফাস্টিং 185 ছিল আগে? হ্যাঁ। আর আজকে ফাস্টিং 99? হ্যাঁ, আর তখন মানে 12 দিন শুধু আপনাকে ফলো করছি, মানে আপনার নিয়মটা ফলো করে আমার 82 আসছে। ও, 12 দিনের পরেই? হ্যাঁ, 12 দিনেই 82, মানে 12 দিনে আপনার 185টা হয়ে গেল 82। হ্যাঁ, অসাধারণ রেজাল্ট। আমার একদম অবাক লেগে গেছিল। অবাক লেগে গেছে যে ওষুধ বন্ধ করে ওষুধ ছেড়ে দিয়ে থাকা যায়, মানে এত সুন্দরভাবে এগুলো কন্ট্রোল করা যায়। ওই দিনেই আমি যত ওষুধ, আমার গ্যাসের ওষুধ ছিল, 2টো করে গ্যাসের ওষুধ খেতাম। ও বাবা, 2টো গ্যাস ওষুধ খেতেন? হ্যাঁ, মানে ওই দিন থেকে যত মানে অন্যান্য ওষুধ, কোলেস্টেরল, গ্যাস, মানে এগুলো সবকিছু বন্ধ করে দিয়েছি। থাইরয়েড এই 12 দিন পর থেকে রিপোর্ট দেখে সব বন্ধ করে দিয়েছি। তাহলে আপনি টোটাল ওষুধ খেতেন দেখছি হিসেব মতো 2টো গ্যাস অম্বলের ওষুধ, 2টো সুগার ওষুধ। আমার ওষুধের ব্যাগ ছিল? হ্যাঁ, সব সাথে। আচ্ছা, এখন তো ব্যাগ লাগে না? না। খারাপ লাগে নাকি, না ভালো লাগে? না, এখন তো খুবই ভালো আছে। আমি সবাইকে বলি এটা। হ্যাঁ, যত আত্মীয়-স্বজন, পরিচিত, বন্ধু-বান্ধব আছে সবাইকে শেয়ার করি আমি। তাহলে ওষুধের ব্যাগ থেকে মুক্তি পেয়েছেন আজকে। হ্যাঁ। আর একটা খেতেন থাইরয়েডের, একটা হচ্ছে কোলেস্টেরল। তো আগে ওষুধ খেতেন 2টো, 4টে, 5টা, 6টা, আর একটা প্রেসারে 7টা। 7টা ওষুধের মধ্যে 6টাই বন্ধ হয়ে গেল। আর 6টা ওষুধ বন্ধ হওয়ার পরে কি পেলেন আপনি? তো সুগার হয়ে গেল খালি পেটের 185টা, শুধু 82। এনার্জি বাড়লো, দুর্বলতা কাটলো, আর আগের থেকে শরীর অনেক ভালো হলো। অনেক ভালো আছে। এখন না হাঁটলে ভালো লাগে না। আমি সারাদিনে কম করেও 1.5-2 ঘন্টা তো হাঁটাহাঁটি করি। 1.5-2 ঘন্টা? হ্যাঁ, সকালে 1 ঘন্টা হাঁটবই। হ্যাঁ, তারপরে বিকালে যতটা পারি আমি হাঁটার চেষ্টা, মানে বসে থাকতে পারি না। তাই? তার মানে প্রচুর এনার্জি বেড়েছে? হ্যাঁ, বাড়ির কাজকর্ম সবকিছুই এখন নিজে করে, আগে যেমন ইচ্ছা করতো না করতে, এখন মানে টাইম পাস হয় না এরকম বাড়িতে থাকলে, যে বসে থাকি। আচ্ছা, আগে কাজ করতে ভালো লাগতো না, এখন খালি কাজ খুঁজে বেড়াই? হ্যাঁ। আমূল পরিবর্তন। হ্যাঁ, অনেক পরিবর্তন হয়েছে। আমার নিজেরই অবাক লাগছে। নিজের অবাক লাগে যে কোনোদিন আমি বাড়িতে আগে কাজ করতাম না, সবসময় লোকজনই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরেও প্রচন্ড কষ্টে, যে করোনার থেকে লোকজন একটু অসুবিধা হয়ে গেল, মানে প্রচন্ড অসুবিধা হচ্ছিল লোক ছাড়া কাজ করতে, এমনকি রান্না বান্নাও করতাম না। তারপরে এই যে আপনাকে এদিকে ফলো করার পর থেকে মানে এখন একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। পুরো চেঞ্জ? তাহলে আপনার অভিজ্ঞতাটা একটু বর্ণনা করুন, যে আমাকে দেখানোর আগের অভিজ্ঞতা আর আমার নিয়ম ফলো করার পরের অভিজ্ঞতা। এই যে এত এনার্জি বাড়ছে এখন, মানে এনার্জি বাড়ছে জন্য এখন বসে থাকতে পারি না, কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে ভালো লাগে। ভালো লাগে। তো যাক, আপনি মোট কথা অনেক ভালো আছেন। হেলদি লাইফস্টাইল ফলো করলে অবশ্যই ভালো হবে। ঠিক আছে। আর এই যে থাইরয়েড ওষুধ কি করে বন্ধ করতে পারলেন? আমরা শুধু সুগার, কোলেস্ট্রল বা ওজন কমানো নয়, এই থাইরয়েডটা ওকে বলি আমরা মেটাবলিক ডিজিজ। মেটাবলিক ডিজিজের প্রথম শর্তই হচ্ছে আপনাকে
হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে চলে আসে লো কার্ব ডায়েট, ইন্টারমিটেন্ট ফাস্টিং, আর হচ্ছে হাঁটাহাঁটি, 1 ঘন্টা করে এক্সারসাইজ। আর যে সমস্ত খাবারগুলোতে থাইরয়েড বাড়িয়ে দেয় এই খাবারগুলো আমরা একটু বন্ধ রাখতে বলি। যেমন কিছু কিছু খাবার সমস্যা করে, যেমন হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, তারপর হচ্ছে এগুলোকে আমরা বন্ধ করতে বলছি এখন, ঠিক আছে। আর বিভিন্ন রকমের কর্ন এগুলো খেতে মানা করি। আর হচ্ছে অতিরিক্ত কার্বোহাইড্রেট খেতে মানা করি। শর্করাটাকে যত কমাবেন তত আপনার এই থাইরয়েড কোলেস্ট্রল সব নিয়ন্ত্রণে চলে আসবে। আর খারাপ খারাপ কোলেস্ট্রলগুলো, যেটা তথাকথিত খারাপ, যেগুলো সবাই বলে থাকেন এগুলো খারাপ, এগুলো সব শর্করাতেই বাড়ে। যেমন ট্রাইগ্লিসাইড আপনার কার্বোহাইড্রেটটা কনভার্ট হয়ে ট্রাইগ্লিসাইডটা বাড়ে। তো কার্বোহাইড্রেট কমালেই আপনার ট্রাইগ্লিসাইড স্বাভাবিক হয়ে যাবে। এই জন্য আপনি কোলেস্ট্রল বন্ধ করতে পেরেছেন, তাই তো? দেখুন, আমার কাছে কোনোদিন আসেনি, জীবনে প্রথম। হ্যাঁ, সুস্থ হয়ে আমার কাছে দেখা করতে আসছেন। মানুষ অসুস্থ হয়ে আছে, ওনার ক্ষেত্রে একটু আলাদা ব্যাপারটা। প্রথম থেকে মানে যখন থেকে শুরু করলাম, উপকার পাইলাম, তখন থেকে আসার ইচ্ছা, বিভিন্ন কারণে আসা হয়নি, এই যে আসলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। খুব ভালো লাগলো এসে, খুব ভালো লাগলো এসে। দেখা করার এটা খুব ইচ্ছা ছিল যে না, একবার অন্তত আপনার সঙ্গে গিয়ে দেখা করব। আচ্ছা, আপনি যে এতদিন ভিডিও দেখেছিলেন, নিশ্চয়ই আমার সব ভিডিও খুঁটিয়ে দেখেছেন। কতগুলো তো মানে 2বার 3বার করেও শুনছি, রিপিট করে দেখেছেন ভালো করে। আর আপনি যে এতদিন ভিডিও দেখে সব নিয়ম মানছিলেন, মোটামুটি আপনি আমার নিয়ম মেনেছেন প্রায় 1.5 বছর, তাই তো? 1.5 বছর থেকে 2023 সালের আগস্ট মাস থেকে, তাই তো? তার মানে হচ্ছে 1.5 বছর থেকে। তো এতদিন যে ভিডিও দেখেছেন সবকিছু, নিশ্চয় সবকিছু বলা আছে আমার, যে কি খাবেন কি খাবেন না। হ্যাঁ, তো আর সেইটা, আর আজকে যে কাউন্সিলিংটা করলাম প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা, তাই তো? তো এর মধ্যে কিছু পার্থক্য আছে? অনেক পার্থক্য, অনেক কিছু জানতে পারলাম আরো, অনেক পার্থক্য, যেটা ভিডিওতে অত মানে কম সময়ের মধ্যে জানা সম্ভব না। শর্ট ভিডিওতে সব বলা সম্ভব নয়। আজকে এই আলোচনায় অনেক কিছু জানা গেল, অনেক কিছু আরো মানে ভালো লাগলো, সমৃদ্ধ হলেন আরো, নাকি? তো অনেক কিছু নতুন কিছু জানলেন আজকে। হ্যাঁ, কাউন্সিলিংটা সম্পূর্ণ আলাদা। যারা কাউন্সিলিং করেননি, জানেন না, তারা মানে কিছুই বুঝতে পারবেন না। আমার ভিডিও দেখে যতটুকু জেনেছেন, ভিডিওতে কি খাবেন এটাই বলা থাকে, কিন্তু আসল কারণগুলো, যে সুগার কি করে হয়, তারপরে হার্ট ব্লক কি করে হয়, ব্রেন স্ট্রোক কি করে হয়, ফ্যাটি লিভার কি করে হয়, মেয়েদের পিসিওডি কি করে হয়, তারপরে হচ্ছে আপনার ফ্যাট কি করে তৈরি হয়, ফ্যাট প্রোডাকশন কি করে হয়, টোটাল লাইফস্টাইল কি জিনিস, খাবার কত ধরনের আছে, কোন খাবারের সমস্যা করে, কোনটা করে না, ডিটেলস আলোচনা হয় আমার এই কাউন্সিলিং এর। আর এই কাউন্সিলিংটা আমার প্রতিদিন থাকে, সব চেম্বারেই হয়। কাউন্সিলিং ছাড়া রোগী দেখা সম্ভব নয়। তাই যারা কাউন্সিলিং করবেন না, তারা বুঝতেই পারবেন না যে আসল কারণগুলো কি, কোথা থেকে সমস্যাগুলো হয়। যারা আমাকে ভিডিও দেখে করছেন, খুব ভালো, তাদের আমি মনে করি তাদের মনের জোর খুব বেশি, মনের জোরে ওনারা সফল হচ্ছেন। আর এই কাউন্সিলিং শুনলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়, ভয় ভীতিটা কেটে যায়, তাই তো? কনফিডেন্সটা বাড়ে। এই যে আজকে শুনলেন, এটা অনেকটা মোটিভেট হলেন না? আরো মোটিভেশন পাওয়া যায়, জানতে পারলাম, আরো মনের মধ্যে আরো অনেক সাহস আসবে। আর কিছু ভুল ত্রুটি থাকলে সেটাও সংশোধন করে নেওয়া যায়। তো যাই হোক, খাবার কিছুই না, খাওয়ার নিয়ম হলো, ধরুন সব ভিডিওতে বলা আছে, আমার খাবার হচ্ছে সবজি, স্যালাড আর আমিষ। অতিরিক্ত শর্করা মানা করি। আমরা হয় সুস্থ হয়ে বাঁচতে গেলে 8 to 10% শর্করাই যথেষ্ট। তা না করে আমরা সবাই সকালের চামড়ি থেকে রাতের ডাল ভাত অব্দি একজন প্রায় 95% শর্করা খায়, যেটা বডি নিতে পারছে না, ওভারলোড হয়ে যাচ্ছে। ধরুন এখানে আমার একটা মগ আছে, এই মগে আমার 200 গ্রাম চিনি ধরবে। তো এখানে যদি আমি 1 কিলো চিনি ঢেলে দিই, কি হবে? যেটুকু ঢুকে যাবে, বাকিটা ওভারফ্লো করবে, বাইরে বেরিয়ে যাবে। তো আমার শর্করা দরকার সারাদিনে 8 to 10%। আমরা যদি 95% খাই, তাহলে কি হবে? তাহলে আমার কোষ ওভারলোড হয়ে যাবে, কোষ আর খালি থাকবে না, মানে সেল খালি থাকবে না। আর সেল ওভারলোড হলে রোগ হবে আপনাদের। প্রথমে সুগার, তারপরে ফ্যাটি লিভার, তারপরে হচ্ছে আপনার খারাপ কোলেস্ট্রল বাড়বে, কারো ইউরিক অ্যাসিড বেড়ে যায়, কারো থাইরয়েড হয়ে যায়, ওজন বেড়ে যায়। তাই কোষকে খালি করতে হবে। এই
জায়গাটাকে যদি খালি করি তাহলে কি করতে হবে, তাহলে আমাকে চিনিটা কম ঢালতে হবে, 200 জায়গায় 100 ঢাললে ফাঁকা থাকবে। আমার শরীরে দরকার হচ্ছে 8 to 10%, আর আমি খাচ্ছি সারাদিনে 95%। রোগ হবে না? হবে না। আমাদের কাজটা এটাই, আমি ওভারলোডটাকে কমিয়ে দিই, শর্করা পরিমাণটাকে কমিয়ে দিই। শর্করা খেতে 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 রক্তে সুগার বেড়ে যায়, প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন আসে, সুগারটাকে ইনসুলিন রক্ত থেকে সরিয়ে মানুষের সেলে সেলে কোষে কোষে নিয়ে যায়, চর্বি হিসাবে জমা করে, এনার্জি হিসাবে জমা করে, প্রথমে গ্লাইকোজেন হিসাবে, তারপরে ফ্যাট হিসাবে। তো কোষের ভিতরে জায়গা সীমিত, কত ধরবে? আপনি আবার খাবেন, আবার সুগার বাড়বে, আবার ইনসুলিন এসে সুগারটাকে ফ্যাট হিসাবে, এনার্জি হিসাবে কোষে জমা করবে। এই করতে একটা টাইম পর কোষ ওভারলোড হয়ে যাবে, আর জায়গা থাকবে না, তখনই এবার আস্তে আস্তে সুগার বেড়ে যাবে, ওভারলোড হয়ে গেলে। তো এই লোডটাকে কমাতে হবে। আর লোড কমানোর জন্য যে কোনো ধরনের ক্যালোরি কমালে হবে না। এই ক্যালোরি কমানো মানে আমি ঘি, বাটার, তেল, চর্বি, মাংস বন্ধ করবো এরকম না, এই ক্যালোরি নয়। কার্বসের ক্যালোরিটা কমাতে হবে, অতিরিক্ত শর্করার ক্যালোরিটা কমাতে হবে। অতিরিক্ত শর্করা না কমিয়ে আপনি কোনো মতেই সুস্থ হতে পারেন না। আর অতিরিক্ত শর্করা যতদিন থাকবে ততদিন আপনাকে সুগারের মেডিসিন খেতে হবে, সারা জীবন ওষুধ খেতে হবে, এমনকি লাইফ লং ইনসুলিন নিতে হতে পারে। যারা এই নিয়মটা মানতে পারছেন, যারা এই লোডটাকে কমিয়ে দিতে পারছেন, তাদের আর সুগার ওষুধ লাগে না। তার সব থেকে বড় প্রমাণ আজকে আমাদের সঙ্গে আছেন খাদিজা খাতুন ফ্রম মেখলিগঞ্জ, কুচবিহার, তাই তো? উনি অতিরিক্ত শর্করা কমিয়ে দিলেন, তার ফলে ওনার সুগার নিয়ন্ত্রণে চলে এলো, ইনসুলিন কমে গেল, কোষ আস্তে 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 ফাঁকা হতে লাগলো, সুগার কমে গেল, থাইরয়েড কমে গেল, প্রেশার কমতে লাগলো, খারাপ কোলেস্ট্রল কমে গেল, আর থাইরয়েড, সুগারের, কোলেস্ট্রলের ওষুধ বন্ধ হয়ে গেল। আর অতিরিক্ত শর্করাতে আবার গ্যাস অম্বল হয় অতিরিক্ত, সবাই জানেন, যাদের গ্যাস অম্বল হয়, রুটি খেলে গ্যাস অম্বল হবে, রুটিটা শর্করা, আপেল খেলে গ্যাস অম্বল হবে, আপেলটা শর্করা, দুধের খাবার খেলে গ্যাস অম্বল হয়, এটাও শর্করা। তো উনি আমার ভিডিও দেখে 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 এই খাবারগুলোকে বন্ধ করে দিয়েছিলেন, তাই তো? তার ফলে উনি 2টো করে ট্যাবলেট খেতে হতো অ্যাসিডিটি, আর কত লাগে? আজ তাও কোনোদিন মানে গ্যাস হতো, অ্যাসিড হতো, তাও কমতো না, তাও তাও 2টো কমতো ওষুধ না। খাওয়ার পরেও অ্যাসিডিটি হতো, তাই তো? খুব অসুবিধা হতো। খুব অসুবিধা হতো। আর আজকে ওষুধই লাগছে না। কবে থেকে আপনার ওষুধ বন্ধ আছে? ওটা ওই যে প্রথম মানে সুগারের ওষুধ তো বন্ধ করলাম আপনার প্রথমে 12 দিন আপনার ওই যে নিয়মটা মানলাম 2023-এর আগস্টে। হ্যাঁ, মানার পরে যখন সুগারটা দেখলাম আমার ফাস্টিংটা 185 থেকে শুধু 82-এ আসলো 12 দিন পরে। 12 দিন, হ্যাঁ। ওই 12 দিন রিপোর্টটা যেদিন দেখছি সেদিন থেকে আমি সব রকম গ্যাসের ওষুধ, আপনার কোলেস্টেরলের ওষুধ, থাইরয়েডের ওষুধ, সুগারের ওষুধ ওই দিন থেকেই বন্ধ করে ওই দিন থেকে বন্ধ। হ্যাঁ। তারপরে আর কিছু তো বাড়ে না গেল, তাই তো? না, তারপরে ওই একটু খাওয়ার অনিয়ম একটু বাড়ে নাই, মানে অনিয়মগুলো তো বাড়বেই। হ্যাঁ, আমার হাত পোড়ালে আমাকে পোড়ানোর মলম দিতে হবে। তো কতদিন মলমটা দেবো? যতদিন হাত পোড়াবো ততদিন মলম দেবো, পোড়াবো না মলম লাগবে না। খাওয়ার নিয়ম যত ভালো মানবো তখন আমার ওষুধ লাগবে না, আর উল্টো পাল্টা করলে একটু করে বেড়ে যাবে। এটাই তো। সবই তো খাবার থেকে। এগুলো আমি আলাদাভাবে রোগ বলি না। মেন রোগটা হচ্ছে হাইপার ইনসুলিনিমিয়া, মানে অতিরিক্ত ইনসুলিন বেড়ে যাওয়াটা। তো ইনসুলিন কন্ট্রোল হবে কি করে? শর্করা কমালে, আর 1 ঘন্টা করে হাঁটলে, আর উপোস করলে। উপোস করেন? হ্যাঁ, উপরে আমি মোটামুটি ক ঘন্টা করেন? 15 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টাও আমি করছি। এক্সেলেন্ট। হ্যাঁ। আর আগে শুনেছিলেন যে খালি পেটে থাকা খালি খারাপ। পেটে থাকা যাবে না। খালি পেটে থাকা যাবে না, খালি পেটে থাকলে তো বিপদ বেড়ে যায় বলেছেন না? এখন মোটামুটি আমি আগে 7টার আগেই খেয়ে নিতাম, হঠাৎ মাঝে মধ্যে একটু দেরিও হয়ে যায়, একদিন অনিয়ম হতে পারে। সেটা এখন আস্তে আস্তে আমি 6টার মধ্যে করার চেষ্টা করছি। ঠিক আছে। তো দেখুন এখানে আরেকটা কথা, প্রথম যখন আমি আপনার নিয়ম ফলো করা শুরু করি আমার মেয়ের সঙ্গে খুব ঝামেলা হয়ে গেছে। কারণ হলো মানে যেটা খাওয়া দাওয়া বন্ধ করছি, আপনার নিয়মে চলা শুরু করলাম, ও বলছে কি এই যে এখন আবার এই যে উল্টাপাল্টা কাজ করবে, আবার ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, মানে এই নিয়ম শুরু করার ফলে না জানলে যেটা হয়। তারপরে আমি রিপোর্ট যেদিন পাইলাম হাতে, রিপোর্টটা মানে টেস্টটা করার পরে রিপোর্ট সঙ্গে সঙ্গে মেয়েকেও পাঠাইলাম, ওর বাবাকেও পাঠাইলাম যে দেখো। আমাকে বলছে কত, ওর মানে আমার বলছে, হ্যাঁ আমি দেখো নিজেই রিপোর্টটা দেখো, নিজের চোখে দেখুন। হ্যাঁ, তারপরে থেকে এরা সবাই এখন সে নিজেই আমাকে নিয়ে আসলো, রিপোর্টেই কথা বলবে, তাই তো? রিপোর্টে কথা হলে আর তারাই তাদেরকে হেল্প করছে। আসলে বাড়ির লোকের সবাই ভালোবাসে নিজেকে, তাই না জানলে একটা ভয় ভীতি আশঙ্কা কাজ করে।
একটা হ্যাঁ, সমস্যায় তো পড়তে ওদেরও হবে। দোষ নেই এটা। তো যা হোক, রিপোর্ট দেখলেই বুঝবেন না এটাই হচ্ছে আসল নিয়ম, এটাই সঠিক পন্থা। দেখবেন এই পৃথিবীতে সব থেকে বেশি সুস্থ জীবজন্তুরা, কারণ এরা অতিরিক্ত শর্করা খায় না, লতা পাতা খেয়ে থাকে। আর এটাকে বলি আমরা, যারা লতা পাতা খেয়ে থাকে তাদেরকে আমরা বলি হার্বিভোর, তৃণভোজী, তাই তো? যেমন গরু, ছাগল, তা হরিণ, হাতি। আর কিছু কিছু আছে মাংসাশী, কার্নিভোর, বাঘ, সিংহ। আর মানুষ সবই খায়, সর্বভোগ, অমনিভোর। তো যাই হোক, এই জন্য সব থেকে সুস্থ হচ্ছে পৃথিবীর মধ্যে জীবজন্তুরা, আর সব থেকে অসুস্থ হচ্ছে মানুষ, জ্ঞানী গুণীরা। কারণ মানুষ অতিরিক্ত শর্করা ব্যবহার করে, আর জীবজন্তু এত গাদা গাদা কার্বোহাইড্রেট শর্করা খায় না, তাই সুস্থ থাকে। এই তো সিম্পল। আর আমাদের পৃথিবীর আদিতে এটাই নিয়ম ছিল। যখন পৃথিবীর সৃষ্টিতে মানুষ কি করতো, মানুষের নিয়ম ছিল যে মাছ ধরে খাবে, পশু শিকার করে খাবে, গাছের ফলমূল খাবে, লতা পাতা খাবে, ভালো থাকবে। এটা তো নিয়ম ছিল। আর সন্ধেবেলায় গুহায় ঢুকে পড়তো বাঘ ভাল্লুক হায়নার ভয়ে, সারা রাত এক ফোঁটা জলও খেতে পারতো না। আবার সকালবেলায় উঠেছে, সূর্য ফুটেছে, সব হিংস্র প্রাণীগুলো পালিয়ে গেছে, তখন বাইরে বেরিয়েছে, জল খেয়েছে। তারপর নিয়মটা কি ছিল, যে গাদা গাদা শর্করা খাবে না, পর্যাপ্ত প্রোটিন খাবে, আর উপোস করবে। আর সারা রাত ড্রাই ফাস্টিং করছে, এটা মানে আরো উপকার। এইভাবেই মানুষের সৃষ্টি। মানুষের নিয়মটা হচ্ছে উপোস করার জন্য, বারবার খাওয়ার জন্য নয়। বারবার খাবেন, শরীর বিগড়ে যাবে। আর যারা উপোস করবেন তারা দীর্ঘদিন বাঁচবেন, প্রমাণ সাধু সন্ন্যাসীরা। আর যারা 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 ঘন ঘন খাবেন, যারা, তাদের আয়ু কমে যাবে। আমরা সাধারণ মানুষরা, বোঝা গেল? তো যাই হোক, অতিরিক্ত শর্করার উপর নির্ভরশীলতা কমাতে হবে। পেট ভরে সবজি খাবেন, স্যালাড খাবেন, মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো একরকম রাখবেন, 2 পিস করে আপাতত। আর ঘি বাটা থাকলে নিয়ে নেবেন, গুড ফ্যাট এটা। এই খাবারটাই খিদে লাগলে 3 বার খান, 4 বার খান, 5 বার খান, 6 বার খান। শুরুতে বারবার খাওয়াটা খারাপ। যখনই খিদে কন্ট্রোল হয়ে যাবে, খিদে কন্ট্রোলে এসে যাবে, তখন খাবারটাকে 3 বারে নিয়ে চলে আসবেন। প্রথমটা 10টার পর, শেষেরটা 7টার আগে, দুপুরে যখন খুশি তখন। এটাই তো নিয়ম, তাই তো? এর বাইরে সব খাবার আপাতত মানা। শরীর সুস্থ রাখতে গেলে আপাতত চালের খাবার মানা। যখনই সুগার খালি পেটে 90-এর নিচে চলে আসবে, 1 মুঠো করে ভাত খাবেন, তার সঙ্গে যে কোনো ফল খাবেন, কোনোদিন ডাল খাবেন, কোনোদিন মাটিতলা সবজি খাবেন, কোনোদিন পনির খাবেন, কোনোদিন সয়াবিন খাবেন, একটা মিলে। এই তো, সুগার খালি পেটটা 90-এর নিচে নেমে গেলে তো আমি ভাত দিয়ে দিই। আমার পুরনো রোগীরা বেশিরভাগই ভাত খায়। শুরুতে তো একটু কন্ট্রোল করতে হবে, এত বড় চিকিৎসা। আপনারা ওষুধ দিয়ে, ইনসুলিন দিয়ে আপনাদের সুগার নিয়ন্ত্রণে আনতে পারছেন না, আর আমার কাছে চলে আসছেন ইনসুলিন ছাড়া। ডাক্তাররা বলে কোনোদিন সুগারের ওষুধ বন্ধ করা যাবে না, প্রেসারের ওষুধ বন্ধ করা যাবে না, সুগার কোনোদিন ভালো হয় না, সাইলেন্ট কিলার। কতজন নেবেন? তো যাই হোক, অনেক ডাক্তারবাবু দেখায় আমাকে, অনেক ডাক্তারবাবু তার আত্মীয় স্বজনকে পাঠান আমাকে, যাদের মধ্যে ইগোর প্রবলেম নেই, যারা ব্যাপারটা বুঝেছেন, যারা ভালোবাসেন সুস্থ থাকতে, নিজেকে ভালোবাসেন, অনেকে করছে। তো যাই হোক, এই জন্য তারা আসছেন। তো যাই হোক, দিনের শেষে আলটিমেটলি সুস্থ থাকাটাই কাম্য আমাকে। আর রিপোর্ট কি কথা বললে, আসল কথা হলো রিপোর্টে। আমার রিপোর্ট ঠিক থাকলে সব ঠিক আছে, আমার এনার্জি ঠিক থাকলে সব ঠিক আছে। আর আমার নিয়মে তো কেউ দুর্বল হয় না। সঠিকভাবে নিয়ম মানলে দিনের দিন এনার্জিও বাড়বে, ওষুধের সংখ্যা কমবে। তো ওষুধের সংখ্যা কমা আর এনার্জি বাড়াটা হচ্ছে চিকিৎসায় উন্নতির লক্ষণ। কার হয়? দেখতে পাই না, খুব কম। দেখবেন চিকিৎসা করতে করতে আস্তে আস্তে ওষুধের সংখ্যা বেড়ে যায়। উনি আগে 7খানা করে ওষুধ খেতেন, ধাপে ধাপে বেড়েছে তো নাকি? হ্যাঁ। আর তার সঙ্গে দুর্বল হয়ে গেছিলেন, কাজই করতে পারতেন না, মানে অনেক রকম অসুবিধা ছিল শরীরে। কিসের উন্নতি এটা? এটা চিকিৎসা উন্নতির লক্ষণ না অবনতির লক্ষণ? আর আমার কাছে না এসে আমার নিয়ম মেনে দেখুন, 7খানার মধ্যে 6খানা ওষুধ বন্ধ হলো, এত এনার্জি বেড়েছে যে রেস্ট নিতে ইচ্ছা করে না, কাজ খুঁজে পাই। এটা তো চিকিৎসা উন্নতি। চিকিৎসার উন্নতি হচ্ছে ওষুধের সংখ্যা কমবে এবং এনার্জি বাড়বে। বহু রোগী আজকে কোলেস্ট্রল ওষুধ, প্রেসার ওষুধ, সুগার ওষুধ থেকে বেরিয়ে আসতে পারছেন, থাইরয়েড ওষুধ থেকে। আর আরো চমকপ্রদ রেজাল্ট হচ্ছে ওনার HbA1c ছিল একসময় 11.40, 11.40। আর আমার নিয়ম মানার ঠিক 1 বছর পরে
সেই HbA1c হয়ে গেল 5.4। HbA1cটাকেই বলে আসল সুগার। HbA1c কেন কমবে না? সব কমে, সুগার কমলেই কমবে। এটা 3 মাসের গড় সুগার, এটা নিয়ম মানলেই কমে যাবে। প্রত্যেকটা রুগীর কমে HbA1c। আর ফাস্টিং পিপিড হচ্ছে ইনস্ট্যান্ট সুগার, আপনি সেদিন কেমন আছেন তার সুগার। বোঝা গেল? এই আর কোনো বক্তব্য আছে? না, ঠিক আছে। খুশি তো? হ্যাঁ। যাক, আমি খুব ভালো আছি ওষুধ ছাড়াই, এটাই আমার কাছে লাগে না। ভালো লাগছে। মানুষ ওষুধ ছাড়া ন্যাচারালি থাকতে পারে, সুস্থ হয়ে বাঁচতে পারে না। আসলে এগুলো জানতে হবে, ঠিক আছে, মানতে হবে। আগে বুঝুন, তারপরে মানুন। দেখুন আমার ভিডিওতে সব বলা আছে, খাতা কলম নিয়ে বসে যাবেন, ভিডিওগুলো পরপর দেখতে লাগবেন, আর তাহলে আপনি সব পেয়ে যাবেন। তবু বলবো, নিকটবর্তী ডাক্তারবাবুর সাহায্য ছাড়া এগুলো করবেন না। কার কত সুগার, কে কত সুগার ট্যাবলেট খাচ্ছেন, কে কত ইনসুলিন নিচ্ছেন, এগুলো আমি ডাক্তারের পরামর্শ ছাড়া করতে মানা করি। কারণ সুগার ফল করে গেলেও বিপদ, সুগার হাই হয়ে গেলেও বিপদ। তাই নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এগুলো করতে হবে। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি।